পাশাপাশি বাংলাদেশে আন্দোলনে যেভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে, এখনো পর্যন্ত 151 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম শতাধিক মানুষ। বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য এখনো পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশে 18 তারিখের পর থেকে কিন্তু কারফিউ জারি করা হয় এবং সেই কারফিউ এখনো পর্যন্ত রয়েছে। একটার পর একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে এবং এরই পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ একদিকে প্রকাশ। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসে আটকে পড়েছেন অনেকেই। আতঙ্কে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশিরা। দ্রুত শান্তি ফিরুক বাংলাদেশে, এমনটাই চাইছেন বাংলাদেশের নাগরিকরা। সৈকতে পাঠানো বিশেষ প্রতিবেদন দেখুন। অশান্ত বাংলাদেশ সংরক্ষণ নিয়ে যদিও সেদেশের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সংরক্ষণের সংখ্যা কম, সংরক্ষণের পরিমাণ কম, মেধার ভিত্তিতে নিয়োগ সমস্ত কিছু হবে, তবুও বাংলাদেশের অশান্তি থামার কোনো লক্ষণ নেই। বাংলাদেশ থেকে বিভিন্ন কারণে, ব্যবসায়িক কারণে বা মূলত চিকিৎসার কারণে এপার বাংলা, বিশেষত কলকাতায় যারা আসছেন তারা বেশ কিছুদিন করে এখানে স্টে করছেন। যারা এখানে স্টে করে যাচ্ছেন তারা পরিস্থিতি বুঝে আবার ফের নিজ দেশে ফেরার চেষ্টা করছেন বা ফিরবেন বলে জানাচ্ছেন। আয়ও সন্তুষ্ট, বাট ওখানে তো উল্লেখ করা ছিল আবার সরকার যে কোনো মুহূর্তে পরিবর্তন করতে পারবে। এটা তো ছাত্ররা মানবে না, কারণ যেটা যে কোনো সময় চেঞ্জ হতে পারবে, ওই রায় তো ছাত্রপক্ষ কখনোই মানবে না। আসলে আমাদের জনমানব জীবন কীভাবে নির্ভর করতেছে ওইদিকে, সব কিছুর উপরেই এই পরিবেশটা আমাদের নির্ভর করবে। মানে আরও আমাদের 2 দিন সময় আছে ডাক্তার দেখার, দেন আমরা চিন্তা ভাবনা করবো, পরিবেশ ভালো হলে যাওয়ার চেষ্টা করবো আর কি। আমাদের ওই সাইডে গাড়ি ঘোড়া না খুললে তো আমরা যেতে পারবো না। ওই সাইডে গাড়ি ঘোড়া খুললে আমরা এই যে দেখেন 3টা দিন 4টা দিন ধরে আমরা আসছি, একটা বার বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমরা যে কী টেনশনে আছি, বেড়ান তো আমাদের গোল্লাই গেছে গা। তবে যেটাই হোক, আমরা আমাদের দেশ, আমাদের প্রিয় দেশ, অশান্তি চাই না দাদা। মুক্তিযুদ্ধ তারা গল্প শুনেছেন, কিন্তু নতুন করে কোনো মুক্তিযুদ্ধ বা নতুন করে কোনো যুদ্ধ চাইছেন না বাংলাদেশের বাসিন্দারা। তাই সমস্ত ধরনের নেতা, রাজনৈতিক নেতাদের কাছে তারা অ্যাপিল করছেন যে পরিস্থিতি স্বাভাবিক থাক, পরিস্থিতি শান্ত থাক, যাতে ওপার বাংলা থেকে এপার বাংলায় যে সকল মানুষরা আসছেন চিকিৎসার জন্য, ব্যবসার জন্য বা পর্যটনের জন্য, তারা নির্দ্বিধায় বা অবিলম্বে বা স্বাভাবিকভাবেই তারা আবার ফিরে যেতে পারেন, স্বাভাবিক জীবনযাপন ফিরে আসুক শীঘ্রই চাইছেন বাংলাদেশি বাসিন্দারা যারা ওপার বাংলা থেকে এপারে এসেছেন। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের ঠিক আগের মুহূর্তে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। কি সেই সিদ্ধান্ত? যদি কোনো সরকারি চাকরিরত যারা রয়েছেন তারা আরএসএসকে সমর্থন করতে চান, তাহলে সেক্ষেত্রে আর কোনো বাধা নেই, অর্থাৎ তারা আরএসএসকে সমর্থন করতে পারেন। যেখানে উল্লেখ রয়েছে কোনো সরকারি চাকরিরত যারা থাকবেন বা সরকারি চাকরিজীবী যারা রয়েছেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে তারা সমর্থন করতে পারেন না। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে এই রাজনীতির সঙ্গে আরএসএসকে যুক্ত করে দেবার একটা প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল কংগ্রেসের সরকার তৎকালীন সময়। এবং সেই 58 বছরের পুরনো সেই নির্দেশে তা প্রত্যাহারের সিদ্ধান্ত, যেই নির্দেশ 1966 সালের 30শে নভেম্বর দিয়েছিল তৎকালীন সময়ের কংগ্রেসের সরকার। আর এই মুহূর্তে কিশলয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। কিশলয়, এখান থেকে একটু তোমার কাছে জানবার চেষ্টা করে। দেখো, নিঃসন্দেহে একটা বড় সিদ্ধান্ত, তার কারণ কোনো না কোনোভাবে আমরা জানি যে আরএসএস এর মতন সংগঠনগুলো যারা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, মানবিকতার আঙ্গিকে তারা মানুষের সুবিধার্থে, মানুষের সাহায্যার্থে এগিয়ে এসছে, কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস যেন একটা রাজনৈতিক দলের সঙ্গে তাকে রিলেট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং তা কার্যত আজকের দিনে দাঁড়িয়ে ব্যর্থ হলো। ঠিক তনয়ের এটাও প্রশ্ন যে কোনো রাজনৈতিক দল হোক, কোনো কালচারাল দল হোক, কোনো ধর্মীয় সংগঠন হোক, কোনো ব্যক্তি যদি কোনো সংগঠনের অন্তর্গত থাকে বা নিজেকে তার সেই সংগঠনের মেম্বার বলে, সে কেন সরকারি চাকরি করতে পারবে না? এই নিয়মের পিছনে কি যুক্তি থাকতে পারে? কংগ্রেসের কোন যুক্তিতে এই নিয়ম ছিল তাই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এবং সেই নিয়ম খারিজ করে, সেই নিষেধাজ্ঞা খারিজ করে মোদী সরকারের অত্যন্ত বড় একটি সিদ্ধান্ত এই মুহূর্তে বলা যেতেই পারে। আরএসএস এর তরফ থেকে কি বলা হচ্ছে? আরএসএস এর তরফ থেকে প্রথম টুইট দেখাচ্ছি আমি। এই সিদ্ধান্তের পর, এই যে নিষেধাজ্ঞা সেটা সরিয়ে নেওয়ার পর প্রথম টুইট করেছে আরএসএস। আমরা দেখতে পাচ্ছি আরএসএস এর টুইটার হ্যান্ডেল, একদম ভেরিফাইড টুইটার হ্যান্ডেল। সেখান থেকে বলা হচ্ছে
For the last 99 years, Rashtriya Swayamsevak Sangh has been continuously involved in reconstruction of nation and service to society. দেশের সেবা করা, সমাজের সেবা করা 99 বছর ধরে আরএসএস বারবার সেটা করেছে। তারই সঙ্গে সঙ্গে তারা বলছে যে এই কাজের জন্য সমাজের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা আরএসএস এর বারবার প্রশংসা করেছে। তারপর আরএসএস বলছে ডিউ টু ইটস পলিটিক্যাল ইন্টারেস্ট the then government had baselessly banned the government employees from participating in the activities of a constructive organization like Sangh. এই যে সরকার ছিল সেই সময় তৎকালীন সরকার কংগ্রেস সরকার তারা ইচ্ছা করে পলিটিক্যাল কারণে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য আরএসএস এর থেকে সরকারি কর্মচারীদের দূরে রাখার প্রয়াস করেছিল। তারা বলছে আরএসএস the present decision of the government is appropriate and strengthens democratic system of India. ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমকে স্ট্রেনদেন অর্থাৎ শক্তিশালী করেছে এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত এখন নেওয়া হলো, অর্থাৎ স্বাগত জানালো আরএসএস এই গোটা সিদ্ধান্তকে এবং মোদী সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করলো আরএসএস। অন্যদিকে স্বাভাবিকভাবেই যে প্রশ্ন বারবার উঠেছিল কোনো একটি সংগঠনের সদস্য হলে কিভাবে সে সরকারি চাকরি থেকে তাকে দূরে রাখা যেতে পারে কোনো একজন ব্যক্তিকে, সেই নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল গণতান্ত্রিক দেশ সেটা কিভাবে হতে পারে, সেই প্রশ্ন আজকে তার উত্তর পাওয়া গেল। তার কারণ মোদী সরকারের তরফ থেকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার তার তরফ থেকে এই নিষেধাজ্ঞাকে বাতিল করে এই মুহূর্তে নিষেধাজ্ঞা বাতিল করার যে মেমোরেন্ডাম বা নোটিফিকেশন সেটাও জারি করা হলো। বেশ বেশ ধন্যবাদ জানাই কিশোরয় তোমায়। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেসের মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাই। শোনায় সোহাগা, এবার হই হই করে পড়ো। সরকার আরএসএস সরকার অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সব রাষ্ট্রের তো কোনো ধর্ম হয় না, এটা উনি বোঝেন না, তাই এখন সম্পৃক্তকরণ হচ্ছে। আরও সাংবিধানিক প্রতিষ্ঠানের মাথায় মাথায় সব আরএসএসের লোকদের বসিয়ে দিন, দেশটাকে ধর্মীয়ভাবে বিভাজনের দিকে আরও এগিয়ে দিন। এটাই তো হিডেন এজেন্ডা, এটাই তো লুক্কায়িত স্বপ্ন। সেই স্বপ্ন আরএসএসের স্বপ্ন সফল করার জন্য নরেন্দ্র মোদী বাস্তবায়ন করার চেষ্টা করছে, তবে এটা হবে না। অন্যদিকে মোদী সরকারের এই সিদ্ধান্ত সামনে আসবার পর আসাদুদ্দিন ওয়াইসি কি জানাচ্ছেন শোনাই। To RSS. Now in government services, this ban has been continuing. Now, in my opinion, it is a wrong decision. Any uniformed organization, whether they are cultural or non-cultural, should not be permitted for the government servants. And the important point one must realize is that one must read the oath of RSS. When one becomes a member of RSS, first it was in Marathi, then they changed to Sanskrit. Does it talks about inclusive India? No. Does it talks about pluralism? Do they accept pluralism, diversity? No. Now allowing government servants to participate in RSS activities is not at all good for our India's pluralism, diversity. And the most important point, it shows that what are the allies doing? If it's an NDA government, what are the various parties who are supporting this NDA government doing? Are they agreeing with the decision, or will they only come out and say, oh, we don't accept it, or what? রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনুন। লক্ষ লক্ষ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক আছেন যারা সবের পরোয়া না করে, রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, কর্মী হয়েও তারা সংঘের স্বয়ংসেবক আছেন। নমস্তে সদা বছলে মাতৃভূমি বলে তারা রোজ নিত্য শাখায় গিয়ে প্রার্থনা করেন। কিন্তু এই মনোভাব যা ছিল তা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দূর করে দিয়েছেন। এই জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ প্রাপ্য।